বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি কনিষ্কের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। কনিষ্ক বিজেতা হিসাবে ইতিহাসে খ্যাতি পেয়েছেন। তিনি বিন কথফিসেসের সাম্রাজ্যের উত্তরাধিকার লাভ করে ব্যাকট্রিয়া থেকে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল পর্যন্ত বিস্তৃত এক সাম্রাজ্য লাভ করেন। তিনি বাহুবলে এই সাম্রাজ্যের সীমা বহু দূরে বিস্তৃত করেন। তিনি একাধারে চন্দ্রগুপ্ত মৌর্যের সামরিক ক্ষমতা ও অশোকের ধর্মানুরক্তির সমন্বয় করেন। তিনি সোভিয়েত তুর্কিস্তান এবং সিনকিয়াং থেকে ভারতের সাঁচি এবং পশ্চিমে সিন্ধু দেশ হতে পূর্বে উত্তরপ্রদেশ পর্যন্ত এক বিস্তীর্ণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এর আগে বা পরে আর কোনো ভারতীয় রাজার পক্ষে এইরূপ মধ্য এশিয়া সহ বিশাল সাম্রাজ্য স্থাপন করা সম্ভব হয়নি। কনিষ্ক তার সাম্রাজ্যে ভারতীয়করণ করেন। সেটা কি? কনিষ্কের আমলে কুষাণ সাম্রাজ্যের ভারতীয়করণ সম্পূর্ণ হয়। মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত থাকার জন্য এ যাবৎ কুষাণ সাম্রাজ্য সম্পূর্ণ ভারতীয় চরিত্র পায়নি। কনিষ্ক তার মধ্য এশিয়া সাম্রাজ্য অক্ষুণ্ণ রেখে তার সাম্রাজ্যকে ভারতীয় চরিত্র দেন। প্রথমত তিনি তার বাসস্থান ও রাজধানী হিসাবে পুরুষপুর বা পেশোয়ার শহরটিকে বেছে নেন। এই স্থান থেকে তার ভারতীয় ও মধ্য এশিয়া সাম্রাজ্যের উপর নজরদারি করার সুবিধা ছিল। পেশোয়ার নগরীকে তিনি সংগ্রাম, প্রাসাদ, উদ্যান প্রভৃতি দ্বারা রমণীয় করেন। পেশোয়ারে তিনি সর্বাস্তিবাদী বৌদ্ধ ভিক্ষুকদের জন্য যে সংগ্রাম তৈরি করেন তা বহু শতাব্দী ধরে লোকের দর্শনীয় স্থান ছিল। কনিষ্কের শাসনকালে মথুরা, বারাণসী, উজ্জয়িনী, তক্ষশিলা প্রভৃতি নগরীও বিশেষ সমৃদ্ধশালিনী ছিল। কুষাণ সাম্রাজ্যের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির দরুন এই নগরগুলি সমৃদ্ধিশালী হয়। কনিষ্কের আমলে বাণিজ্যের ক্ষেত্রেও উন্নতি হয়। কনিষ্কের শাসনকালে ভারতের অন্তর্বাণিজ্য এবং বহির্বাণিজ্যের খুবই উন্নতি ঘটে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতে ঘন ঘন বৈদেশিক আক্রমণ ও রাষ্ট্র বিপ্লবের ফলে বাণিজ্যের ক্ষতি হয়েছিল। কনিষ্ক গঙ্গা উপত্যকা থেকে মধ্য এশিয়ার অক্ষু নদের উপত্যকা পর্যন্ত এক সুশৃঙ্খল সুবিন্যস্ত সাম্রাজ্য স্থাপন করে বাণিজ্যের প্রভূত উন্নতি করেন। চীনা রেশম মধ্য এশিয়া থেকে সিন্ধু বন্দর বারবারিজম থেকে রোমান সাম্রাজ্যে রপ্তানি হতে থাকে। ভারতীয় মশলা বিশেষত লঙ্কা, মরিচ, সুগন্ধি মশলা, চন্দন, হাতির দাঁতের দ্রব্য, মৃগনাভি, হীরা প্রভৃতি রোমান সাম্রাজ্যে রপ্তানি হতো। এর বিনিময়ে রোম থেকে প্রভূত সোনা ভারতে চলে আসত। কনিষ্কের সাম্রাজ্য ভারতীয় বাণিজ্যকে খোটান এমনকি কাস্পিয়ান হ্রদের তীর পর্যন্ত বিস্তারে সাহায্য করেছিল। কনিষ্কের আমলে স্বর্ণ মুদ্রাগুলিও এই যুগের সমৃদ্ধির সাক্ষ্য দিচ্ছে। কনিষ্কের আমলে বৌদ্ধ ধর্মের প্রসার হয়েছিল। কি হয়েছিল? কনিষ্কের আমলে আমরা দেখি যে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন ঘটে। ডক্টর রায়চৌধুরীর মতে
অশোক হীনযানের জন্য যা করেন কনিষ্ক মহাযান ধর্মের জন্য তাই করেন। অশোক অবশ্য বৌদ্ধ ধর্ম গ্রহণের পর যুদ্ধনীতি ত্যাগ করেন, কিন্তু কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও যুদ্ধনীতি ত্যাগ করেননি। কনিষ্কের মুদ্রা থেকে তার অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার কথা জানা যায়। কনিষ্ক দেখেন যে তার আমলে 18টি বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পরস্পরের সঙ্গে বিরোধের ফলে বৌদ্ধ ধর্ম হীনবল হয়ে পড়েছিল। তিনি চতুর্থ বৌদ্ধ সংহিতা ডেকে ধর্মীয় তত্ত্বের বিরোধগুলি দূর করে একটি সর্বসম্মত সিদ্ধান্তে আসার ব্যবস্থা করেন। নতুন নিয়মগুলি সংকলন করে প্রচার করা হয়। বৌদ্ধ পণ্ডিত পার্শ্ব ও অশ্বঘোষ এ কাজের দায়িত্ব নেন। কনিষ্ক এই নবসংগঠিত ধর্ম বা মহাযান ধর্মকে প্রচারের জন্য বিশেষ উদ্যম দেখান। মধ্য এশিয়ার খোটানে খননের ফলে ভিক্ষুদের আবাস ও সংঘারাম পাওয়া গেছে। কনিষ্কের প্রভাবে চীনে ও পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। কনিষ্ক কেবল ধর্মানুরাগী ও বিজেতাও ছিলেন না। তার আমলে আমরা শিক্ষা, শিল্প, সাহিত্যের সকল দিক দিয়ে উন্নতি দেখি। তার আমলে গান্ধার শিল্পের চূড়ান্ত বিকাশ ঘটে। গান্ধার শিল্পে গ্রিক ও ভারতীয় রীতির মিশ্রণে বুদ্ধমূর্তি তৈরি করা হতো। এছাড়া গাঙ্গেয় উপত্যকায় মথুরার শিল্পরীতিরও বিকাশ ঘটে। কনিষ্কের কবদ্ধ মূর্তি এর পরিচয় দেয়। কুষাণ যুগের স্থাপত্য কনিষ্কের নির্মিত পেশোয়ারের বিখ্যাত বিহার সুরত নৌচালের বিহারে দেখা গেছে। তক্ষশিলার ধর্মরাজিক বিহারেও কুষাণ যুগের স্থাপত্যের পরিচয় পাওয়া যায়। কনিষ্কের আমলে বহু স্তূপ নির্মিত হয়েছিল বলে জানা যায়। ভাস্কর্যের ক্ষেত্রে কুষাণ যুগে গান্ধার শিল্পরীতির পাশাপাশি ব্যাক্ট্রিয় শিল্পরীতিরও উদ্ভব হয়েছিল। এই শিল্পরীতি গান্ধার রীতি থেকে কিছুটা পৃথক ছিল। এতে মূর্তির মাথায় চুল ছিল কোঁকড়ানো। কুষাণ যুগে সংস্কৃত সাহিত্যেরও উন্নতি ঘটে। অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত রচনা করেন। অশ্বঘোষের দার্শনিক গ্রন্থ বজ্রসূচিও কনিষ্কের আমলে রচিত। সূত্রালঙ্কার গ্রন্থ কুষাণ যুগে রচিত হয়। সম্ভবত কুমারলতা ছিলেন এর লেখক। কনিষ্কের রাজসভায় সংস্কৃত ভাষার কবি ছিলেন মাতৃচেত। কনিষ্কের যুগে অপর দার্শনিক পণ্ডিত ছিলেন নাগার্জুন। তিনি ছিলেন মাধ্যমিক তত্ত্বের প্রবর্তক। তিনি প্রজ্ঞা পারমিতা সূত্র শাস্ত্র রচনা করেন। কনিষ্কের রাজসভায় ছিলেন গ্রিক স্থপতি অ্যাজেসিলাস, রাষ্ট্রনীতিবিদ মাথর। কনিষ্কের যুগে শরীরবিদ্যা ও ভেষজ বিজ্ঞানে বিখ্যাত চরক ও শল্যবিদ্যায় বিখ্যাত সুশ্রুত জীবিত ছিলেন। সবশেষে বলা যায় যে কনিষ্ক আমরা জানি যে 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে 23 বছর রাজত্ব করেন। 101 খ্রিস্টাব্দে যাই হোক, কনিষ্ক তার শাসনকালে যথেষ্ট দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে শাসন করে। আজ আসি।